জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করেছে, 118 কোটি টাকার হিসাব তাকে দিতে হবে এবং এভাবে সে পার পাবে না। একদিন তারও বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। ঠিক যেভাবে খুনিদের বিচার করেছিলাম, ওইভাবে ইউনূস, তার উপদেষ্টা এবং তার সমন্বয়ক যারা আছে, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে এবং প্রত্যেকের ধন সম্পদ, শুধু তাদের নিজেদের না, তাদের স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, ভাই ব্রাদার, এই মাত্র 5 মাসের মধ্যে কে কত সম্পদের মালিক হয়েছে সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। এই দায়িত্বটাই আপনাদের দিচ্ছি। আমাদের এই নোবেল লরেট, উনি নোবেল প্রাইজ পেয়েছেন, খুব ভালো কথা। তো উনি কি কোনো কতগুলি প্রশ্নের উত্তর দেবেন আমাদেরকে? আমরা যদি সেই প্রশ্নগুলি করি, সেই উত্তরগুলি আমরা তার কাছে চাই। যে তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে, এই টাকাগুলি সে কোথায় পেল, সেটা একটা প্রশ্ন। গ্রামীণ ব্যাংক, এই ব্যাংকটি কিন্তু একটা প্রকল্প। সেই প্রকল্পটা নেওয়া হয়েছিল স্বাধীনতার পর, যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়, তারপরেই গবেষণা করার নির্দেশ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই গবেষণার ফসল হিসেবে একটি প্রকল্প নেওয়া হয় যারা ভূমিহীন, গৃহহীন মানুষ, তাদেরকে জামানতবিহীন সুদ দেওয়ার জন্য, ঋণ দেওয়ার জন্য। জামানতবিহীন ঋণ দেবে, মোটেই সেখানে উচ্চ হারে সুদের কথা বলা নাই, যে মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আর সেই প্রকল্পটাকেই 1983 সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয়, যেটা যখন জেনারেল এরশাদ ক্ষমতায়। এবং এই গ্রামীণ ব্যাংকে, এটা আসলে মূলত একটি সংবিধিবদ্ধ সংস্থা। আমাদের যে সংবিধান স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন, সেই সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, অর্থাৎ স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি। 86 সালে প্রথম এটা সংশোধনী করা হয়। গ্রামীণ ব্যাংকের সরকার ও গ্রামীণ ব্যাংকের যে সদস্য, সেই সদস্যদের মূলধনের আনুপাতিক হার যথাক্রমে 75% ও 25% ধার্য করা হয়েছিল। আর আপনারা জানেন যে এটা পরবর্তীতে আবার সংশোধন করা হয়। কিন্তু এই গ্রামীণ ব্যাংকে চাকরি পায় ইউনূস, সেটা পেয়েছিল 90 সালে। 90 সালে 13ই আগস্ট ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। মানে 1990 সালে 13ই আগস্ট ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাকরি পায়। কাজে যোগদান করে 19 আগস্ট 1990 সালে। যিনি এমডি হিসেবে, তার বেতন ছিল 6,000 টাকা। 6,000 টাকা বেতনে সে চাকরি পায়, কারণ সে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল। সেখান থেকে তাকে জেনারেল এরশাদ তুলে নিয়ে আসে। আর সেই থেকে আপনারা জানেন যে ইউনূস এই ব্যাংকের দায়িত্ব নেয়, কিন্তু দায়িত্ব নিয়ে আস্তে আস্তে ব্যাংকটাকে সে গ্রাস করে নেয়। উচ্চ সুদের হার, মানুষের সব সহায় সম্বল সব শেষ করে দেয়, কিন্তু ওনার পকেট কিন্তু ভারী হয়ে যায়। আমি বেশি দূর বলতে চাই না, আমি একটা প্রশ্ন করব। 2023 সালে ইউনূসের 3 ব্যাংকে যে টাকা, সেখানে বিশেষ করে একটি ব্যাংক, যেটা তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে সবাই জানে, সেখানে 118,76,76,308 কোটি টাকা ছিল। এই 118 কোটি টাকা তিনি কোথায় পেলেন? এছাড়াও কিছুদিন আগে 2023 সালের শেষের দিকে একটা চেক আমার হাতে আসে। তখন দেখা গেল যে সেই চেকটা BFIU ওটা তদন্ত করে, এবং সেটা দেখা গেলো সেটা ইউনূসের ব্যক্তিগত চেক। ব্যক্তিগতভাবে টাকা রাখে। যখনই সে টের পেল যে টাকার খবর নেওয়া হচ্ছে, তখন সে ইউনূস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করে সেখানে ফিক্সড ডিপোজিট করে দেয়, যদিও সেই ফাউন্ডেশনটা কোনো রেজিস্ট্রেশন নাই। এছাড়াও প্রায় 8 কোটি টাকা, তাছাড়া বিভিন্ন ব্যাংকে তার বিভিন্ন টাকা রয়েছে। তাছাড়া 2006 থেকে 8 ইউনূসের 47,89,96,652 টাকা ছিল। গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে 6,000 টাকা বেতনে চাকরি করে এই টাকাটা সে কোথা থেকে পেল? এবং BFIU, বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত কমিটি, সেই কমিটির হিসাব মতে 2001 থেকে 11
৬৬ কোটি টাকা রেমিটেন্স আসে। আপনারা জানেন যে এইটা কোথা থেকে সেই টাকাটা পেলো, এর হিসাবটা ইউনূস দেশবাসীকে দিবে কিনা সেটাই আমার কথা। হ্যাঁ, উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন। আপনারা আমেরিকা আছেন, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন, এক এক লেকচারে কত টাকা করে পেতেন? সেটাকে কি ১১৮ কোটি টাকা হয়? হ্যাঁ, তার বাপের ব্যবসা, সেই ব্যবসা তারও ব্যবসা, সেখানে সে গ্রামীণ ব্যাংকের থেকে মোটা টাকা প্রায় ৯ কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে, এবং যে টাকা ঋণ দিচ্ছে সে ঋণের টাকাও আবার উনি মাফ করে দেন। মানে দাতা হচ্ছেন পুত্র, পিতা হচ্ছেন গ্রহিতা। তো এইভাবে মানে গ্রামীণ ব্যাংকের অর্থ নয় ছয় করে, কোনোদিন অডিট করেনি, কোনোদিন কিছু করেনি। আর আরও অনেক তথ্য আছে, এত আমি বলতে চাই না। তবে তিনি সবাইকে শোনা, ওনার নাকি কিছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, কিচ্ছু নাই, একবারে ফকির। হ্যাঁ, ৬,০০০ টাকার বেতন পেয়ে হয়তো কিছু নাও থাকতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এত টাকা ইউনূসের আসলো কোথা থেকে? তার জবাব তো দিতে হবে তাকে, জনগণের কাছে দিতে হবে, কারণ এ টাকা জনগণের টাকা। জনগণের টাকা আত্মসাৎ করে গ্রামীণ ব্যাংক, এবং আসলে আমি তো তাকে সবথেকে বেশি সাহায্য করেছি। সবথেকে ধোঁকা দিয়েছে কবে জানেন? ৯৬ সালে যখন সরকার গঠন করলাম, আপনাদের মনে আছে ৯৮ সালে একটা বন্যা হলো। সেই বন্যায় আসলে ব্যবসা বাণিজ্য সব কিছু প্রায় নষ্ট। ইউনূস সাহেব এসে বললেন তিনি গ্রামীণ ব্যাংকে যেহেতু তিনি সুদ সংগ্রহ করতে পারেনি বন্যার কারণে, তো ব্যাংকের অবস্থা খারাপ, ব্যাংক পরিচালনা করতে অর্থ প্রয়োজন। তার কথা আসলে আমরা সে খুব সুন্দরভাবে গল্প শোনাতে পারে, মিথ্যা কথা অকাতরে অত্যন্ত চমৎকারভাবে বলার তার একটা যোগ্যতা রয়েছে। ৯৬ সালে এই গ্রামীণ ব্যাংকের যে আমানত ছিল প্রায় ৩৫০ কোটি টাকার মতো, সেটা তিনি সরিয়ে দেন গ্রামীণ কল্যাণ ফান্ড নামে একটা ফান্ড করে, সেখানে সে সরিয়ে দিয়ে ব্যাংকটা খালি করে দেয়। আমরা সেটা তখনও জানতাম না। আমার কাছে যখন আসে প্রথমে ১০০ কোটি টাকা দেই, এরপরে আবার সে ব্যান করে, আবার ২০০ কোটি টাকা, এরপরে আবার এসে যখন বলে তখন আবার ১০০ কোটি টাকা দেওয়া হয়। এই ৪০০ কোটি টাকা যে আমরা দিলাম, সে টাকাটা কোথায় গেল? সেই হিসাবটা আমি চাই। এটা তো জনগণের টাকা, আর এই ব্যাংকটা তো জনগণের ব্যাংক ছিল। আজকে ব্যাংকের সমস্ত শেয়ার কিভাবে নয় ছয় করে এখন সব নিজের আওতায় নিয়ে নিয়েছে। তিনি ব্যাংকের কে? এখন তো সে গ্রামীণ ব্যাংকের কিছু না। গ্রামীণ ব্যাংকের সেই বিশাল বিল্ডিং, এটা ব্যাংকের একটা বিল্ডিং, সেখানে ১১,০০০ স্কোয়ার ফিটের একটা জায়গা তিনি নিয়ে নিয়েছেন মাত্র ১,০০০ টাকায়, ২৪ বছরের লিজ। গ্রামীণ ব্যাংকের ক্ষতিটা কত হলো? ৬,৭৬,০০,০০০ টাকা গ্রামীণ ব্যাংকের ক্ষতি। গ্রামীণ ব্যাংকের ৬,৭৬,০০,০০০ টাকা ক্ষতি করে তিনি এই ফ্লোরটা নিয়ে নিয়েছেন। ওই ফ্লোরে তার ইউনূস সেন্টার, শুধু ওই ফ্লোর না, ওই মানে তার ৯ নম্বর ফ্লোর থেকে শুরু করে বেশ কয়েকটা ফ্লোরই ধীরে ধীরে গ্রাস করে নিয়েছে, এবং সেখানে অনেক কিছু তার রাখা আছে। সেইভাবেই কিন্তু সে মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এখন বলে উনি স্যালারি নেন না, গাড়ি বাড়ি নাই, জায়গা নাই। যে আমার কথাটা হচ্ছে, এত সম্পদ আসে কোত্থেকে? তার গুলশানে ফ্ল্যাট কিনেছে ৯ কোটি টাকা দিয়ে। তো উনি একটা চমৎকার কাজ করেছেন, সেটা হলো পারিবারিক একটা ট্রাস্ট ফান্ড করে। আবার এই পারিবারিক ট্রাস্ট ফান্ডে কিন্তু আর ওই টাকা থেকে সেখানে টাকা ভরে, এবং সেই টাকা দিয়েই কিন্তু তিনি সব কিছু করে দেখান ওনার কিছুই নাই, এবং ট্যাক্স দেয় না। যখন আমরা তার দুর্নীতি ধরতে গেলাম ২০১১ সালে প্রথম এটা ধরা পড়লো, তদন্ত যখন শুরু হলো, মুহিত সাহেবের কাছে গেলেন, মুহিত সাহেব এক চিঠিতে তদন্ত বন্ধ করে দিলেন। পরবর্তীতে আবার যখন আমরা তদন্ত শুরু করলাম, তখন থলের বিড়াল বেরিয়ে গেল যে কীভাবে এই গ্রামীণ ব্যাংক, এবং আমি তাকে একটা ব্যবসা দিয়েছিলাম গ্রামীণ ফোনের, সেই ফোনের ব্যবসা সমস্ত টাকা, এইটা কথা ছিল গ্রামীণ ফোনের এখান থেকে টেলিকমিউনিকেশন এর থেকে যত টাকা আয় হবে সেই টাকাটা গ্রামীণ ব্যাংকে যাবে, কোনোদিন ১ টাকাও ব্যাংকে দেয়নি। কাজে এই দুইটা প্রতিষ্ঠানের যত অর্জন সব কিছু সে বিদেশে পাচার করেছে।
এমনকি লেবারদের টাকা। কোম্পানি আইনে আছে, লেবার আইনে আছে যে কোনো কোম্পানির প্রফিটের 5% শ্রমিকদের কল্যাণ তহবিলে জমা হবে। এই লোকটা এমনই জঘন্য যে শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছে, সেই টাকা জমা দেয় নাই। শ্রমিকরা যখন এই টাকা দাবি করে তখন তাদেরকে চাকরি থেকে বের করে দেয়, তখন তারা মামলা করে। সেই মামলা বন্ধ করার জন্য শ্রমিক নেতাদেরকে সে ঘুষ দেয়, আইনজীবীকে ঘুষ দেয়। ওই কল্যাণ তহবিলের 27 লক্ষ টাকা তুলে নিয়ে, 26 লক্ষ টাকা তুলে নিয়ে এই ঘুষ দেওয়া দেয় করতে যেয়ে এমনকি অ্যাটর্নি জেনারেল তখন যিনি ছিলেন, তখন যে অ্যাটর্নি জেনারেল ছিলেন তাকেও ওই টাকা দিতে যেয়েই ধরা পড়ে। 3 কোটি টাকা করে একজন লেবারকে দিয়েছে, সাথে উনি আবার একজন মানে ওখানে সবসময় তার একটা আলাদা নিজস্ব লোক রাখে, প্রতিনিধি রাখে। এইভাবে সে এই টাকাগুলি নয়ছয় করে। এরপর যখন চাপ দেয় তখন কিছু টাকা শ্রমিকদের দেয়, কিন্তু সমস্ত টাকা দেয়নি। সেই মামলা চলমান থাকে এবং লেবার কোর্টে মামলা ইউনূসের 6 মাসের সাজা হয়েছে। যে লোকটা লেবার কোর্টে 6 মাসের সাজা হয় সে মানুষের কাছে মুখ দেখায় কীভাবে? হ্যাঁ, জামিন চেয়েছিল, সরকার পক্ষ থেকে বাধা দেয়নি, তার জামিন হয়ে গেছে। আবার সে সমস্ত বিদেশে ঘুরে গাল ভরে কথা বলে। এবং তার যে দুর্নীতি, আমি যখনই তার দুর্নীতিতে হাত দিলাম তখনই আমার বুদ্ধে লেগে গেল। এবং আগাগ্রহী তো আমার বুদ্ধে লেগেই ছিল। এটা ইউনূসের একটা চরিত্র, যে তার উপকার করবে তার পিছনে লেগে যাবে, তাকে ধ্বংস করবে। এবং তার যেমন শ্রমিকদের সাথে করলো, তার অনেক কর্মকর্তাদের সাথে করেছে। আর তারপরে আজকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য হত্যা করে লাশ ফেলে লাশের উপরে পাড়া দিয়ে এই লোকটা ক্ষমতায় গেছে। এর কোনো দেশের মানুষের প্রতি কোনো দরদ নাই, জনগণের প্রতি দরদ নাই। আজকে জনগণ যখন কষ্ট পায়, দ্রব্যমূল্যের চাপে মানুষ আজকে অতিষ্ঠ, খাবার নাই। 1 কোটি পারিবারিক কার্ড দিলাম, সে কার্ডে চাল দিতে পারবে না। গেল কোথায় টাকা? আমি এই জুন মাসে 2024 সালে জুন মাসে 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে এসেছি। আগস্ট মাসে ক্ষমতা দখল করলো, এই মাত্র 2 মাসের মধ্যে সেই টাকাগুলি কই? এই 7 লক্ষ কোটি টাকা গেল কোথায়? সেই প্রশ্ন আমার তার কাছে, তাকে দিতে হবে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ক্ষমতা পেয়েই আরও বেশি মানে আমার মনে হয় প্রবল বেগে আরও দুর্নীতি এবং অর্থ পাচার শুরু করেছে। আর যত অপপ্রচার চালানো আমাদের সকলের বিরুদ্ধেই আজকে লেগেছে। মিথ্যা মামলা, হত্যা মামলার তো কোনো সীমা পরিসীমা নাই। যদি হত্যা মামলা সব হিসাব করা হয়, ইউনূসের কিন্তু একটা রেকর্ড সৃষ্টি করে গেছে। আমি জানি না, হত্যা মামলা দেওয়ায় ডক্টর ইউনূস হয়তো গিনিস বুক অফ রেকর্ডেও স্থান করে নিতে পারে। সেটা আপনারা একটু হিসেব করে দেখেন। কাজী এই হত্যা মামলা দিয়ে যখন দেখে যে কিছু হয় না, এখন সে শুরু করেছে দুর্নীতির মামলা। নিজের দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত যে লোকটি, সে আবার আমাদের সকলের বিরুদ্ধে দুর্নীতি খোঁজে। আরে আমি, আমার পরিবার, রেহানা, আমাদের ছেলেমেয়েরা, জয়, পুতুল, ববি, টিউলিপ, রুপি, আমরা সবাই বারবার তো পরীক্ষা দিয়েছি। 2001-এ বিএনপি ক্ষমতায় এসেছে, আমাদের দুর্নীতি খুঁজেছে। সেই দুর্নীতি খুঁজতে যেয়ে তাদেরই দুর্নীতি বের হয়ে গেছে। 2007-এ তত্ত্বাবধায়ক সরকার এসেছে, আমাদের দুর্নীতির খোঁজ করেছে, কিছুই পায়নি। আবার এই পদ্মা সেতু নিয়ে যখন দুর্নীতির প্রশ্ন উঠলো, আমি চ্যালেঞ্জ দিলাম, ওয়ার্ল্ড ব্যাংক সারা বিশ্বব্যাপী আমাদের দুর্নীতি খুঁজলো, পেল না। কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল ওয়ার্ল্ড ব্যাংক। কোর্টের রায় হলো যে ওয়ার্ল্ড ব্যাংক যে সমস্ত অভিযোগ করেছে সব ভুয়া, মিথ্যা। কাজে আমাদের পরিবারটাকেই তারা টার্গেট করেছে, আওয়ামী লীগকে টার্গেট করেছে, সহযোগী সংগঠনগুলি এবং মুক্তিযোদ্ধা, আমাদের 14 দলীয় নেতা, তাদের উপরে যত ক্ষোভ, তাদেরকে গ্রেপ্তার করা। যত সন্ত্রাসী জঙ্গি জেলে ছিল সবাইকে ছেড়ে দিয়েছে। এমনকি বিডিআরের ঘটনায় যারা দায়ী তাদের মামলা করে তাদের শাস্তি দেওয়া হয়েছিল, তাদেরও মুক্ত করে দিয়েছে। জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করেছে, 118 কোটি টাকার হিসাব তাকে দিতে হবে। এবং এভাবে সে পার পাবে না। একদিন তারও বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। ঠিক যেভাবে খুনিদের বিচার করেছিলাম, ওইভাবে ইউনূস, তার উপদেষ্টা এবং তার সমন্বয়ক যারা আছে, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে। এবং প্রত্যেকের ধন সম্পদ, শুধু তাদের নিজেদের না, তাদের স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, ভাই ব্রাদার, এই মাত্র 5 মাসের মধ্যে কে কত সম্পদের মালিক হয়েছে সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। এই দায়িত্বটাই আপনাদের দিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।
ধন্যবাদ।